বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে শুরু হবে যৌথ অভিযান, জানালো ইসি। সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেওয়ার আশ্বাস তিন বাহিনী প্রধানের। নির্বাচনে এই সংকটের সমাধান দেখছেন সিনিয়র সাংবাদিকরা। বিএনপির কাছে চাইলেন নিরাপত্তা ও বাক স্বাধীনতা। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেন সালাউদ্দিন। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। দিল্লিতে বাংলাদেশ ভবনের নিরাপত্তা নিয়ে ঢাকার উদ্বেগ, প্রয়োজনে মিশন ছোট করার ইঙ্গিত উপদেষ্টার। ভারতের বক্তব্য প্রত্যাখ্যান। না, স্যার যেটা বললো এটি আমি রিপিট করতেছি, এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন, এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসছে। হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালানোর তথ্য কৌশল হতে পারে বলছে পুলিশ। এখনো নিশ্চিত নয় তাদের সবশেষ অবস্থান। মগবাজার থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার। পরিবারের দাবি, খাবার খেয়ে অসুস্থ হয় ভাই বোন। যাত্রাবাড়িতে মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত 6 বীর সেনার জানাজা হল ঢাকা সেনানিবাসে। নিজ নিজ জেলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ফেনী 1, বগুড়া 7 আসনে খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা। আসন তিনটিতে বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা জানিয়েছেন তারা। এছাড়া সারা দেশেই দিনভর চলে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া 7 আসনে ধানের শীষের প্রার্থী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়াকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। দ্রুত তার সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা। গাবতলী শাহজাহানবাসী যারা আছে এরা অধীর আগ্রহে আছে, সাধারণ জনগণ যারা তারাও অধীর আগ্রহে আছে। কবে এই 12ই ফেব্রুয়ারি আসবে, কবে ম্যাডামের জন্য তারা ভোট দিবে। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া যেন বগুড়া 7 এলাকা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া 6 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপি সভাপতি সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমান আসনটিতে প্রার্থী হয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ী হবেন বলে আশাবাদ জানান তারা। আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। একটি দুষ্ট চক্র এ যাবৎ পর্যন্ত বলে আলো জনাব তারেক রহমান আসবে না, ভোটার হয়নি, এটা হয়নি, ওটা হয়নি। আজকে তারেক রহমান 25 তারিখে বীরের বেশে ঠিকই আসবে। 4.5 লাখের মতো ভোটার তারা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের বগুড়ার প্রিয় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন। ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে আমরা আশা করি যে নির্বাচনের পথে আমরা এবং বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরেক ধাপ এগিয়ে যাবে, আমরা এই প্রত্যয় ব্যক্ত করছি। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। এছাড়া অন্যান্য জেলাতেও দিনভর চলে মনোনয়নপত্র নেয়ার কার্যক্রম। বিভিন্ন দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী আগামী 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ, পরদিন থেকে শুরু হবে প্রচার প্রচারণা। আগামী 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। জাহিদ হাসান, যমুনা নিউজ। নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে এমন সব ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে ইসির সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠ পর্যায়ে যৌথ অভিযান শুরু হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আলাদা প্রোটোকল প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া কেউ অভিযোগ করলে তাৎক্ষণিক নিরাপত্তা দেয়া হবে। উসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে এ পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল হত্যাকারী ও পালাতে সহায়তাকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি। একটা জাতীয় শোকের সময়, যখন সবাই আমরা শোকে মুহ্যমান এবং সেখানে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশের জন্য মানুষজন জড়ো হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করছিলেন। এর বা ছায়ায় এইটাকে ব্যবহার করে স্বার্থান্বেষী কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে ওভার পাওয়ার করে এই সুযোগ আর দেওয়া হবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোটকে সামনে রেখে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এরপর একে একে ইসিতে প্রবেশ করেন বিমান ও নৌবাহিনী প্রধান। তাদেরও স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব। 1 ঘণ্টা চলে এই বৈঠক। এরপর দুপুর 2:30টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা শুরু হয়। সিসির সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিএনপির কাছে গঠনমূলক সমালোচনা, প্রশ্ন করার স্বাধীনতা আর নিরাপত্তা চাইলেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। জবাবে নেতারা জানালেন, যে কোনো সমালোচনা গ্রহণে প্রস্তুত তারা, তবে হঠকারিতা নয়। অনুষ্ঠানে 2টি গণমাধ্যমে নাশকতার ঘটনায় রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বলেন, সরকারের দুর্বলতায় প্রশ্রয় পেয়েছে মবতন্ত্র। দেশের সংকট নিরসনে নির্বাচনী সমাধান বলে মত দেন গণমাধ্যম সম্পাদকরা। দেশে প্রায় সব স্বনামধন্য পত্রিকার সম্পাদক, প্রকাশক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা প্রধানদের একসঙ্গে করার এমন আয়োজন বিরল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এই মতবিনিময়ের আয়োজন করা হলেও উঠে আসে গণমাধ্যমের সংকট, গণতন্ত্রের চ্যালেঞ্জ তথা বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা। গণমাধ্যমের উপরে আক্রমণ না, বাংলাদেশের উপরে আক্রমণ। গণমাধ্যমের শীর্ষ কর্তারা মন খুলে প্রকাশ করেছেন তাদের হতাশা, বাস্তবতা এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন। সবচেয়ে বেশি কথা হয় নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন, সাধুবাদ জানাবো। আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। আমরা কি অল্প কিছু মব সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ? আমরা প্রশ্ন করতে চাই ক্ষমতাকে। আমরা বরাবর যা করে গেছি, যতটুকু সামর্থ্য ছিল গত 15 বছরেও চেষ্টা করেছি। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি।
এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। আলোচনায় 17 বছরে আওয়ামী লীগের শাসন আমলের সঙ্গে তুলনা আসে বিএনপি সরকারের সময়কাল। সাংবাদিকরা বলেন, বৃহৎ দল হিসেবে ভোটে বিএনপি জয়ের সম্ভাবনা প্রবল, তাই তাদের কাছেই বেশি প্রত্যাশা। সংবাদ বিপক্ষে গেলেও ধৈর্য নিয়ে জটিল বিষয় সুরাহের মানসিকতা আশা করেন তারা। আমি যদি পার্থক্য করি দুই সরকারের মধ্যে, বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তিদায়ক ছিল। আমরা আরও অধিকতর সহ্য শক্তি, আরও অধিকতরভাবে সমালোচনা সহ্য করা, গ্রহণ করা, মেনে নেওয়া মানে শোনা। কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন, এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স। এইটার একটু রেসপন্সিবিলিটিও আপনাদেরকে নিতে হবে, যাতে এটা হটকারিতার দিক থেকে মানে দেখা হয় অনেক সময় আর কি। অনুষ্ঠানে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। অধিকাংশ গণমাধ্যম ব্যক্তিত্বই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান। আপনি যে কিছু মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দিবেন তখন এটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। প্রত্যেকটা সাংবাদিকদের সেটা মনে রাখতে হবে। সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটো করাই উচিত। অনেক সংকট আছে, সব সংকট মোকাবেলার জন্য একজন নেতার দরকার। এই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন ভিন্ন মতের থাকলেও তারেক রহমানের সঠিক শক্তিশালী অবস্থানের পক্ষে সকলেরই সমর্থন পাবেন। সহিংসতা এখন মানে সমস্ত কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সেগুলি ধূলিসাৎ হবে। রাজনীতিতে একটি পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি অন্তত কিছু দলের কিছু রাজনীতিবিদ, যার মধ্যে তারেক রহমানও আছেন, তিনি সবসময় বাংলাদেশ কি করে ভালো হতে পারে সেই কথাগুলি বলেছেন। আপনারা যদি নির্বাচিত হন, ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এভরি 6 মান্থস আপনারা যদি আমাদেরকে এইভাবে আবার আহ্বান করেন, তাহলে কিন্তু আমরা গঠনমূলক আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। সিনিয়র সাংবাদিকরা দেশের চলমান সংকট নিরসনে সুষ্ঠু নির্বাচনের উপর জোর দেন। পাশাপাশি সরকারে গিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে বিএনপির প্রতি আহ্বান জানান। বিবেচনা করে এখন আমরা আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দিল্লিতে বাংলাদেশ ভবনে হামলা নিয়ে ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কূটনৈতিক পাড়ার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে আসলো তা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের একজন নাগরিককে হত্যার ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে, সেটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখানোর যে চেষ্টা করছে ভারত, তা দুঃখজনক। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রয়োজনে মিশন ছোট করার ভাবনাও জানিয়েছেন উপদেষ্টা। শনিবার রাতের ঘটনা। 3টি গাড়িতে করে রাত 8টা থেকে 9:15টার মধ্যে দিল্লির বাংলাদেশ ভবনের সামনে আসে কিছু মানুষ। গেটে দাঁড়িয়ে চিৎকার ও হাই কমিশনারকে ধরার মতো কথাবার্তা বলে তারা। উগ্র ভারতীয় একটি গোষ্ঠী বাংলাদেশি হাই কমিশনারকে হত্যার মৌখিক হুমকি দেওয়ার অভিযোগ আসে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিশনে হামলা হয়নি, ময়মনসিংহের দীপু হত্যার প্রতিবাদ ছিল সেটা। দিল্লির এই অবস্থান কিভাবে দেখছে ঢাকা জানতে চাওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। চাণক্যপুরীর মতো স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় এমন ঘটনায় বাংলাদেশ মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট ঢাকা। এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল।
কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফাপ করাটা সত্যিকারেই ওই দেশের দায়িত্ব। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। গত শুক্রবার রাতে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার বিচার সরকার করছে বলে জানান উপদেষ্টা। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাকে কেন্দ্র করে শুক্রবার চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসার সামনে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। আমরা কি করবো, এটা না হয় ছেড়ে দিন, আমরা তো ব্যবস্থা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরও আগে গেল বছর ডিসেম্বরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে হামলা করেছিল ভারতীয় দুর্বৃত্তরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য কৌশল হতে পারে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম। সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখনও হাদি হত্যার মূল অভিযুক্তদের অবস্থান নিশ্চিত নয়, তবে শনাক্তে কাজ করছেন গোয়েন্দারা। এ সময় ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেল, আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার। এদিকে হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেফতার আব্দুল হান্নানকে জামিন দেওয়া হয়েছে। ফয়সালকে দেশ থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার সিরিয়ান ডিও এবং সঞ্জয় চিসিমকে ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভাব্য, যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান বা সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি। এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি এবং ঘটনা শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম। মহান মুক্তিযুদ্ধের অন্যতম উপ অধিনায়ক বীর উত্তম একে খন্দকারের দাফন সম্পন্ন হয়েছে। তেজগাঁয়ের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে জানাজার নামাজও। অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য ও 3 বাহিনীর প্রধানরা। পরে রাষ্ট্রীয় সালাম ও ফ্লাইট পাস্টের মাধ্যমে অন্তিম শ্রদ্ধা ও শেষ বিদায় জানানো হয় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অবিচ্ছেদ্য এক নাম একে খন্দকার। 1971 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনী ছেড়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। পালন করেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফের দায়িত্ব। তার হাত ধরেই গঠিত হয় স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনী। তিনি ছিলেন প্রথম এয়ারফোর্স চিফ। শনিবার সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের এই বীর সেনা। রবিবার দুপুরে তেজগাঁও প্যারেড গ্রাউন্ডে হয় তার জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং 3 বাহিনীর প্রধানরা। জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। শ্রদ্ধা জানান বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এছাড়া উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনারের পাশাপাশি 3টি হেলিকপ্টার ফ্লাইপাস্ট করে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। পরে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী শাহীন কবরস্থানে সমাহিত করা হয় বীরোত্তম একে খন্দকারকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিপ্লবীরা মরে গেলেও চেতনা মরে যায় না।
বরং আরও ছড়িয়ে পড়ে। এমন মন্তব্য করে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। ভোরে ওসমান হাদির কবর জিয়ারত শেষে কথা বলেছেন জামাতের আমির। হাদি হত্যায় জড়িতদের গ্রেফতারে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন দলটির সেক্রেটারি জেনারেল। রবিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হাদি হত্যায় জড়িতদের গ্রেফতারে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন তিনি। দ্রুত খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে এমন আশা প্রকাশ করেন জামায়াতের আমির। বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে জামায়াত। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। মগবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত হাদির জন্য দোয়ার আয়োজনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, হত্যাকারীদের পালাতে সুযোগ করে দেওয়ার পেছনে ফ্যাসিবাদের দোসররা জড়িত। মিডিয়াতে আসছে জাতিসংঘ এই ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিন, নিরপেক্ষ তদন্ত করুন। এখনো তো এত বড় একটা ঘটনায় কত লক্ষ লোক কালকে যারা এসেছে, এত গণদাবি উচ্চ কণ্ঠে আকাশে বাতাসে মুখরিত হলো। প্রধান উপদেষ্টা কালকে বলতে পারতেন যে আমরা একটা বিচার বিভাগ তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করবো, আপনারা শান্ত থাকুন, একটা বক্তব্য তো দিতে পারবেন। হাদির হত্যাকারীরা কোথায় আছে সে সম্পর্কে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান জামাত নেতারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে খাবার খেয়ে 2 শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। বাবা মা বলেছেন, খাবার খেয়ে তারা সহ পরিবারের 4 জনই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা সুস্থ হলেও মারা গেছে তাদের 2 শিশু সন্তান আফ্রিদা চৌধুরী ও ইলহাম চৌধুরী। পুলিশ জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজের মর্গে 2 ভাই বোনের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছিল কিনা জানা যাবে ভিসেরা রিপোর্ট পাওয়ার পর। শনিবার দুপুরে খাবার খেয়ে অসুস্থ হয়ে ইলহাম চৌধুরী এবং তার বোন আফ্রিদা চৌধুরী নামে 2 শিশুর মৃত্যু হয় বলে জানায় পরিবার। পরে বাচ্চা দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। হাতিরঝিল থানা পুলিশ জানায়, একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাসমনো হাসপাতাল থেকে উদ্ধার করেন তারা। স্বজনদের দাবি, আফ্রিদার জন্মদিন উপলক্ষে পরিবারের সবাই বাইরে খাবার খায়। সে খাবার খাওয়ার পর থেকেই বাচ্চা দুটি অসুস্থ হয়ে পড়েন। খাবার থেকে ফুড পয়জনিং। কবে খেয়েছিল? এটা আপনার 18 তারিখ বা 19 তারিখ খেয়েছিল। এই জন্য জি ফুড পয়জন থেকে হয়েছে আমরা ধারণা করতেছি আর কি। পুলিশ জানায়, শিশু দুটির বাবা মাও খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল। ঢাকা মেডিকেল কলেজের মর্গে 2 ভাই বোনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। তবে বাচ্চা দুটির মৃত্যুর সঠিক কারণ জানতে ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তাদের বাবা মা দুজনেই অসুস্থ ছিল, তারা হসপিটালাইজ ছিল। এখন ঘটনাটা আসলে কি কারণে ঘটেছে এটা ভিসেরা রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা প্রাথমিকভাবে এটা অনুসন্ধান করছি। এদিকে রাজধানীর যাত্রাবাড়ির একটি মাদ্রাসার ওয়াশরুম থেকে 9 বছরের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুতুবখালীতে মাদ্রাসাতুল ইতকানে হয় এই ঘটনা। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলায় নখের আঁচড় রয়েছে এমন দাবিও তাদের। বলছেন, বলাৎকারের শিকার হতে পারে শিশুটিও। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। যাত্রাবাড়ি থানার ওসি জানান, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 বীর সেনা সদস্যের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় দফায় জানাজা শেষে দাফন করা হয়েছে। নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়েছে বাংলার বীর সেনাদের।
শান্তির দূত হয়ে দেশ ছেড়েছিলেন বীর সেনা সদস্যরা। ফিরে এসেছে তাদের নিথর দেহ। বুকে জড়িয়ে নেয়ার আশায় থাকা স্বজনরা হতবিহ্বল। প্রিয়জন ফিরে আসার আনন্দ অশ্রু নয়, বুকফাটা কান্নায় 6 বীর সেনাকে শেষ বিদায় জানাচ্ছে পরিবার পরিজনরা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনে অংশ নিয়েছিলেন কুড়িগ্রামের 2 বীর সেনা সদস্য মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডল। মরদেহবাহী হেলিকপ্টার জেলার উলিপুরে পৌঁছায় দুপুরের দিকে। এরপর অ্যাম্বুলেন্সে নেওয়া হয় নিজ নিজ বাড়িতে। মমিনুল ইসলাম যে মারা গেল, আপনারা দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন। তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণে তার কাই কষ্ট পাই নাই। মরদেহ পৌঁছালে শোকের মাতম শুরু হয় সেনা সদস্য মমিনুল ইসলামের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন বাবা মা, স্ত্রী, 2 মেয়ে সহ স্বজনরা। 17 বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন মমিনুল। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার পর দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। কুড়িগ্রামের আরেক উপজেলার রাজারহাটের মণ্ডলপাড়া গ্রামে বাড়ি সৈনিক শান্ত মণ্ডলের। বাবা প্রয়াত নূর ইসলাম মণ্ডলও ছিলেন সেনা সদস্য। বড় ভাই সোহাগ মণ্ডলও সেনাবাহিনীতে কর্মরত। 7 বছর আগে যোগ দিয়েছিলেন শান্ত। 1 বছরের দাম্পত্য, 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, সব ছেড়ে পাড়ি দিলেন পরপারে। নাটোরের লালপুরে বাড়ি বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল মাসুদ রানার। বোয়ালিয়াপাড়ায় মরদেহ পৌঁছালে এক নজর দেখতে ভিড় করে এলাকাবাসী। 19 বছর ধরে দেশের জন্য কাজ করেছেন মাসুদ। কথা ছিল আর 5 বছর পর কর্মজীবনের ইতি টানবেন। তার আগেই শায়িত হলেন চিরনিদ্রায়। ছোট 2 ভাইও সেনাবাহিনীতে কর্মরত। আমরা গর্বিত যে আমাদের ভাই আমাদের এলাকার কৃতি সন্তান শুধু দেশ নয়, পুরো বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য যে অগ্রণী ভূমিকা রেখেছে। আরেক সৈনিক শামীম রেজার বাড়ি রাজবাড়িতে। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। 3 ভাই ও 1 বোনের মধ্যে বড় শামীম। 2017 সালে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে হয় দাফন। দুপুর 2টায় গাইবান্ধার তুলসীঘাট হেলিপ্যাডে পৌঁছায় সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার মরদেহবাহী হেলিকপ্টার। নিথর দেহ নেওয়া হয় পলাশবাড়ির আমলাগাছি গ্রামে নিজ বাড়িতে। 2 ভাই বোনের মধ্যে ছোট ছিলেন সবুজ। বড় বোনের বিয়ের পর বৃদ্ধ মা আর স্ত্রীকে নিয়ে চলছিল ছোট্ট সংসার। সন্তানের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন মা সকিনা বেগম। বিয়ের মাত্র 1.5 বছরের মধ্যে স্বামীকে হারিয়ে শোকে পাথর স্ত্রী নূপুর আক্তার। বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই শান্তিরক্ষীর মরদেহ। যে রুমে সে থাকতো সে রুমের পিছনে গোলাগুলি হয়েছে। অন্য যে টিম ছিল ওখান থেকে 200 কিলো দূরে, তো সেখানেও হামলা করা হয়েছিল। কিশোরগঞ্জের তারাকান্দি গ্রামে বাড়ি মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের। কফিন দেখে শোকে স্তব্ধ স্বজনরা। 3 বছরের ছেলে ইরফানকে বুকে জড়িয়ে কাঁদছেন সহধর্মিনী রুবাইয়া আক্তার। 11 বছরের কর্মজীবনের পর মাত্র 30 বছর বয়সে জীবনাবসান। বিকেলে নিজ এলাকায় মরদেহ পৌঁছালে জানাজা শেষে সামরিক মর্যাদায় বাড়ির পাশেই সমাহিত করা হয়। আমার ছেলে ঠান্ডা ছিল, বলছিল যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও, পরে ফোন দিব। আর কথা বলে না। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। বর্বরচিত হামলায় প্রাণ হারান এই 6 শান্তিরক্ষী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে হয় নিহতদের জানাজা। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং জাতিসংঘের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জানাজায় অংশ নিয়ে সফররত জাতিসংঘের প্রতিনিধি জানান, শান্তি রক্ষায় বাংলার বীর সেনাদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করবে বিশ্ব। লাল সবুজ জাতীয় পতাকা আর জাতিসংঘের নীল রঙের পতাকায় আবৃত বাংলার বীরদের কফিন। বিশ্ব শান্তি রক্ষায় তারা উৎসর্গ করেছেন জীবন। সুদানের আবেইতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় নিহত সেই 6 শান্তিরক্ষীর মরদেহ শনিবার পৌঁছায় বাংলাদেশে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে শুরু হয় জানাজার আনুষ্ঠানিকতা। শুরুতেই শাহাদাত বরণকারী ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। পরিবারের পক্ষ থেকেও করা হয় স্মৃতিচারণ। ছেলে কিংবা ভাইকে হারিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকে। যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে
আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন আর তাকে আল্লাহর হস্তে সবাই মাফ করে দেবেন। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক শখের ছাড় আমার গ্রামের আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দা আমার নুরুল ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল, আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। আমার ভাতিজার জন্য সকালের কাছে দোয়া চাচ্ছি। পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকায় আসা জাতিসংঘের প্রতিনিধি। জানান বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি সেনাদের এমন আত্মত্যাগ শ্রদ্ধা ভরে মনে রাখবে বিশ্ব। তারা ছিলেন শান্তির সৈনিক, একই সাথে তারা ছিলেন পথ প্রদর্শক, বন্ধু, পিতা, ভাই এবং ইউনিটের নির্ভরযোগ্য ভিত্তি। যারা মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করলেন তাদের নাম চিরস্থায়ী হবে জাতিসংঘের তালিকায়। তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। পরিবারগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের প্রিয়জনরা জাতির জন্য সম্মান বয়ে এনেছেন এবং বিশ্বের জন্য গৌরব সৃষ্টি করেছেন। Their names will be among the list of distinguished professional. পরে শুরু হয় 6 শান্তিরক্ষীর জানাজা, যাতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব, বিভিন্ন পর্যায়ের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। ছিলেন নিহতদের পরিবারের সদস্যরাও। জানাজা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান, একই সাথে বিমান ও নৌবাহিনী প্রধানও। পরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দেন সফররত জাতিসংঘের প্রতিনিধি। পরে এক এক করে শহীদদের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় প্রত্যেকের নিজ নিজ গ্রাম নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে। সেখানেই শায়িত হবেন বাংলার এই বীরেরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রামের আঙ্গরপোতা সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। ভোরে সীমান্ত পিলার 1-এর 7 নম্বর পিলারের কাছে ডাঙ্গাপাড়া থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি শটগান, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক বিএসএফ সদস্য বেদ প্রকাশ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের 174 ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের কনস্টেবল। বিজিবি জানিয়েছে বেদ প্রকাশ সীমান্তের শূন্য আইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় 200 গজ ভেতরে প্রবেশ করে। এ সময় টহলরত রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। বিজিবি ক্যাম্প কমান্ডার জানিয়েছেন সন্ধ্যায় পতাকা বৈঠকের পর কনস্টেবল বেদ প্রকাশকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সাজারে তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা মিজান নিউজ। অভিযোগ, ইসরায়েলের পাশাপাশি ইরানের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথেও সম্পর্ক ছিল এই ব্যক্তির। এদিকে নরওয়ে ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে 27 বছর বয়সী ওই যুবকের নাম আঘিল কেশাভার্স। সংস্থাটির অভিযোগ, নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। জুনে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের পর ব্যাপক ধরপাকড় চালায় তেহরান। দখলকৃত সিরীয় গোলান মালভূমিতে 2টি সামরিক চেকপোস্ট স্থাপন করেছে ইসরায়েল। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রায় অভিযান চালায় আইডিএফ। এই ঘটনাকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। এর আগে অঞ্চলটির আরও বেশ কিছু শহরে অভিযান চালায় তেল আবিব। গেল কয়েক মাস যাবৎ দক্ষিণ সিরিয়ার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করছে আইডিএফ। চেকপোস্ট স্থাপনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আটকের ঘটনাও ঘটছে অহরহ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।